আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো, এতদিন পর্যন্ত আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি সেটা মূলত হচ্ছে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্স, তাদের জন্য যা কিছু করতে হয়, মানে সেটা বোর থিওরি হতে পারে, সেটা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি হতে পারে, সেটা রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি হতে পারে, সেটা ওয়েভ মেকানিক্যাল মডেল হতে পারে। হ্যাঁ, সেখান থেকে বিভিন্ন অরবিটালের শেপ টেপ ইত্যাদি ইত্যাদি, সবটাই ছিল ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে। এবার আমাদের সিলেবাসে এর একটু স্লাইড এক্সটেনশন আছে, এটা যে পলি ইলেকট্রন অ্যাটমস অর আয়ন্স। আসলে পলি ইলেকট্রন অ্যাটম বা আয়ন্স এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। ডিফিকাল্ট ব্যাপার মানে হচ্ছে যে, ধরো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এটা ব্যাপার যে একটা ইলেকট্রন থেকে যাওয়ার জন্য কোনো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন নেই, বা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় যে ইলেকট্রনিক কোরিলেশনটা নেই। এবং যখনই তুমি পলি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে গেলে এই ইলেকট্রন কোরিলেশনটা থেকে যাওয়ার জন্য কিন্তু অনেক রকমের সমস্যা তোমার তৈরি হবে। মানে তুমি যদি নন রিলেটিভিস্টিক সিচুয়েশনে দেখো এবং স্পিনটাকে এক্সক্লুড করো বা স্পিন অরবিট কপলিংটাকে ইগনোর করো, তাহলে তো এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করছে। কারণ এন এর ভ্যালু যেখানে কম তার এনার্জিটা কম, কিন্তু রিলেটিভিস্টিক সিচুয়েশনে সাডেনলি এন এর সঙ্গে এল এর উপরও এটা ডিপেন্ড করে। কিন্তু যখনই পলি ইলেকট্রন প্রবলেম হয়ে যাবে তখন কিন্তু তোমার ওই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বা ইলেকট্রন কোরিলেশনের জন্য তোমার যেটাকে বলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট, যে সেন্ট্রাল ফোর্স প্রবলেমটা তোমার গন্ডগোল হয়ে যায়। তখন এই সেন্ট্রাল ফোর্স প্রবলেম যদি আর না থাকে তাহলে যা কিছু আলোচনা করি তার অনেক কিছুই তোমার পাল্টে যাবে। কিন্তু ওই যে ডিটেলিং এর যে জায়গাটা, যেখানে ধরো স্পিন অরবিট কাপলিং নিয়ে কথাবার্তা বলা, ইলেকট্রন কোরিলেশন নিয়ে কথাবার্তা বলা, সেইখান থেকে তোমার একটা নতুন কোয়ান্টাম নাম্বার জে ইন্ট্রোডিউস করা, সেখান থেকে এম জে আসা, হ্যাঁ, এল প্লাস এস এর যে ভ্যালুটা আর কি, যেটা বেসিক্যালি জে বলা হয়, জে নিয়ে আলোচনা করা, এসব অনেক কিন্তু ঝামেলার জায়গা তোমার আসবে। তাহলে সেই সব ঝামেলাগুলো আমাদের কিন্তু নেই সিলেবাসে। মানে আমরা যখন অনার্স লেভেলে বা মাস্টার ডিগ্রি লেভেলে, যেখানে অ্যাটমিক স্ট্রাকচারে দেখবে হয়তো অন্যান্য ক্লাস আমাদের মানে আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে আছে, সেখানে হয়তো ডিটেলে অনেক কিছু বলার আছে। কিন্তু আমি এখানে যেটা করব সেটা হচ্ছে তোমাদের লেভেলে, অর্থাৎ নিট বা যেই মেন, যেই অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল যেই ক্লাস 11, হ্যাঁ, সেটা সিবিএসসি আইএসসি বা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, তাদের সিলেবাসে যতটুকু পার্ট আছে সেই পার্টটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আসলে আমাদের এই মেনি ইলেকট্রন প্রবলেমে মূলত তিনটে জিনিস নিয়ে আলোচনা করতে বলেছে। একটা হচ্ছে আওবাও প্রিন্সিপল, আওবাও প্রিন্সিপল। 2 নম্বর হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল। আর 3 নম্বর হচ্ছে হুমস রুল। তো এই তিনটে জিনিস আমাদের একটু আলোচনা করতে হবে, এবং এই তিনটে জিনিস হচ্ছে ডিটেলিং এর যে জায়গাটা, সেই ডিটেলিংটা আমরা অ্যাভয়েড করব। জাস্ট তোমাদের লেভেলে যতটুকু দরকার ততটুকু নিয়ে জাস্ট কথাবার্তা আমাদের হবে। আচ্ছা, আমরা শুরু করি আওবাও প্রিন্সিপাল দিয়ে। আচ্ছা, এই পাউলি বা হুন্স যদি বিজ্ঞানীর নাম, আওবাও কিন্তু করে বিজ্ঞানীর নাম নয়। আওবাও মানে হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ আওবাও প্রিন্সিপাল মানে হচ্ছে বিল্ডিং আপ প্রিন্সিপাল। তাহলে এই যে বিল্ডিং আপ প্রিন্সিপাল, এটা অ্যাকচুয়ালি কি বলছে? এটাকে এটা বলছে যে যখন তুমি ধরো বিভিন্ন যে অরবিটালস আছে, সেই অরবিটাল যখন ইলেকট্রন ভর্তি করবে, হ্যাঁ, বা অন্যভাবে বলতে গেলে সাব অরবিট যেটাকে বলা হয়, সাব অরবিট, যেটা নির্ভর করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপরে, বিভিন্ন সাব অরবিটে ইলেকট্রন যখন ভর্তি করছে, ওয়েভ মেকানিক্যাল মডেলে সেটাই তোমার আলটিমেটলি অরবিটাল দিয়ে দেবে। তো অরবিটালে যখন ইলেকট্রন ভর্তি করবে তখন মূলত যার এনার্জি কম তাকে আগে ভর্তি করতে হবে, আর এনার্জি যার বেশি সেগুলোকে তোমার পরে ভর্তি করতে হবে। তাহলে ইন ভ্যারিয়াস অরবিটালস, various orbitals or in various energy levels বলতে পারো, in various energy levels electrons will be filled up in the order of
ইনক্রিজিং এনার্জি। এর মানে হচ্ছে দ্যাট ইজ এনার্জি লেভেল উইথ লোয়েস্ট এনার্জি will be filled up fast, then energy levels with higher energy will be filled up gradually. ঠিক আছে, like in various energy levels electrons will be filled up in the order of increasing energy, that is energy level with lowest energy. Energy level with lowest energy will be filled up fast, then energy levels with higher energy will be filled up gradually. তার মানে প্রথমে তোমাকে লোয়েস্ট এনার্জি যেটা সেটাকে ভর্তি করতে হবে, তারপর তোমার এনার্জি কত পরপর করে বাড়ছে সেই মতো করে তোমাকে ভর্তি করতে হবে। আচ্ছা, এবারে এই যে এনার্জি লেভেলের এনার্জিটা কি দিয়ে ঠিক হবে, দেখো এই এনার্জি লেভেলের এনার্জিটা মূলত দুটো কোয়ান্টাম নাম্বার এন আর এল দিয়ে ঠিক হচ্ছে। আমি এখানে স্পিন অরবিট কার্ভিংটা অ্যাভয়েড করছি, আর তোমার এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড নেই, যাতে করে এনার্জিটা তোমার অন্যান্য যে কোয়ান্টাম নাম্বার এম এল বা এম এস তার উপর ডিপেন্ড করবে সেগুলো নেই, শুধুমাত্র রিলেটিভিস্টিক সময় রিলেটিভিটি তো সবসময় আছে, তার মানে এনার্জিটা এন এবং এল এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবং এনার্জি যদি এন এবং এল এর উপর ডিপেন্ড করে, তাহলে তোমার যেটা যখন আমি বিভিন্ন এনার্জি লেভেলগুলোকে উইথ ইনক্রিজিং অর্ডারে সাজাবো, সেখানে হচ্ছে এন প্লাস এল রুল আছে। এন প্লাস এল রুলটা কি বলে, যেটা আউবা প্রিন্সিপাল মানে বিল্ডিং অফ প্রিন্সিপালটাকে করার জন্য খুব দরকার। এন প্লাস এল রুল মানে হচ্ছে, যেটা ব্যাপার হচ্ছে যে ধরো এটা সাব অরবিট, অথবা কেউ এটাকে অরবিটালও বলতে পারে। একটুখানি বড় করে দেখি, সাব অরবিট অথবা অরবিটাল হ্যাভিং lowest value of having lower value of n plus l will be of lower n. The orbit or orbit value of cell n যেখানে কোয়ান্টাম নাম্বার will be of lower energy, মানে যার n plus l ভ্যালু কম তার এনার্জিটা কম হবে। এটা if there are two suborbit উপকক্ষ or কক্ষক orbitals having the same n plus l value, then suborbit or orbital having lower n value will be of lower energy. তাহলে suborbit or orbital having lower value of n plus l will be of lower energy. If there are two suborbits or orbitals having the same n plus l value, then suborbit or orbital having lower n value will be of lower energy. মানে যদি দুটো সাবঅরবিট পাও বা দুটো কক্ষক তুমি পাও, যেক্ষেত্রে n plus l ভ্যালু এই n plus এর যোগফলটা একই হয়ে যাচ্ছে, তখন যার n ভ্যালু কম তাকে তোমাকে অ্যাডভান্টেজ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটার উপরে বেশ করে আমরা কাজ করি যে বিভিন্ন অরবিট গুলোকে আমি সাজিয়ে ফেলি। ঠিক আছে, আচ্ছা কি করে সাজাবো, দেখো এটা সাব অরবিট বললেও হবে, অরবিটাল বললেও হবে। দেখো বিভিন্ন যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 1 এর জন্য তুমি একটাই অরবিটাল পাচ্ছ 1s,
n ইকুয়াল টু 2 এর জন্য তুমি পাচ্ছ কত 2s 2p 2s 2p, n ইকুয়াল টু 3 এর জন্য 3s 3p 3d, n ইকুয়াল টু 4 এর জন্য 4s 4p 4d 4f, n ইকুয়াল টু 5 এর জন্য 5s 5p 5d 5f। আর এর পরেরটা 5g লিখতে হয়, দরকার নেই, আমাদের লাগবে না, মানে এর পরে কখনো ইলেকট্রন ভর্তি হবে না। আর একটা অরবিটাল আছে মোট কথা। n ইকুয়াল টু 6 হলে 6x 6p 6d 6f, আরো দুটো অরবিটাল আছে, এগুলো আমার লাগবে না। n ইকুয়াল টু 7 হলে 7s 7p 7d 7f, আরো তিনটা অরবিটাল আছে, এগুলো আমাদের লাগবে না, আর ইউজুয়ালি লাগে না, মানে n ইকুয়াল টু 7 পর্যন্ত মোটামুটি যথেষ্ট। আচ্ছা, এবারে আমি যেটা করছি প্রত্যেকটা ক্ষেত্রে ব্র্যাকেটে তোমার n প্লাস এল ভ্যালুটা আমি লিখে রাখছি। দেখো এক্ষেত্রে n এর ভ্যালু 1, আর আচ্ছা এটা তো বলাই বাহুল্য যে এল এর ভ্যালু যদি 0 1 2 3 ইত্যাদি ইত্যাদি হয়, তাহলে তার মতো করে এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল হয়। আমি অরবিটাল গুলো লিখেছি, তাহলে এল এর ভ্যালু তোমার ওখান থেকে পরিষ্কার হয়ে যাবে। এটা তুমি সাব অরবিটও বলতে পারো আর অরবিটালও বলতে পারো। হ্যাঁ, তোমাদের সমারফেল থিওরি নেই, সমারফেল থিওরি কিন্তু সমারফেল থিওরিতে কিন্তু এন এর সঙ্গে সঙ্গে অ্যাজিমুথাল কন্ট্রাক্ট এল চলে আসে। তাহলে একটা গিভেন এন ভ্যালুতে এল ভ্যালু কি বলছে তার মতো করে উপকক্ষ বা সাব অরবিট আসে, আর ওয়েভ মেকানিক্যাল মডেলে সেটাই হচ্ছে অরবিটাল। তাহলে 1s এর জন্য সেটা হচ্ছে 1 হলো, 2s এর জন্য সেটা 2, এটা হচ্ছে তোমার 3, 3s এর জন্য এটা 3, এটা 4, এটা 5, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 5 6 7 8, এটা 6 7 8 9, এটা 7 8 9 10, এটা এরকম ভাবে চলছে। আচ্ছা, এবারে আমি কি বলেছি যে n প্লাস এল ভ্যালু যার কম তাকে তোমাকে আগে ভর্তি করতে হবে। তার মানে এনার্জি যদি অর্ডারে সাজাই আমি, তাহলে ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি, তাতে যদি বিভিন্ন অরবিটাল গুলোকে সাজানো হয় কেমন হবে? তাহলে 1s এর এনার্জি সবচেয়ে কম, তারপরে 2s 2p, তারপরে 3s 3p। হ্যাঁ, তারপরে দেখো এই যে 3s 3p হলো, তারপরে কিন্তু তোমার বেসিক্যালি 4s আসে, 4s। হ্যাঁ, তারপরে চলে আসে তোমার তারপরে আসে হচ্ছে 3d, হ্যাঁ, তারপরে তোমার 4p আসে, 5s আসছে। মানে অ্যাকচুয়ালি নিয়মটা কিরকম হচ্ছে দেখো, আমি যদিও n প্লাস এল ভ্যালুটাকে গুরুত্ব দিয়ে করছি, এটা 1 2 3, তাহলে এবারে 2p আর 3s একই n প্লাস এল ভ্যালু, তখন n এর ভ্যালু যার কম তাকে গুরুত্ব দিতে হবে। তারপর 2p আগে, তারপর 3s হলো, তারপরে 3p 4s হলো, তারপরে হচ্ছে তোমার 3d 4p 5s আসবে, তারপরে আসছে তোমার 4d 5p 6s আসছে, তারপরে আসছে 4f 5d 4f 5d 6p 7s and so on। হ্যাঁ, তারপরে চলে আসবে তোমার 5f আসবে, 6d আসবে, 7p আসবে, এইগুলো বললেই চলবে, আর খুব বেশি দরকার নেই। মানে দেখো এটা তুমি কিরকম ভাবে করছো, যে তুমি যদি এইরকম ভাবে একটা অ্যারো টানো যে প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, মানে এই যে অ্যারো গুলো টানছি প্রত্যেকেরই n প্লাস এল ভ্যালু 5 5 5 5। এবারে যার n এর ভ্যালু কম তাকে আগে ভর্তি করতে হবে। তার মানে এই যে অ্যারো গুলো টানছো তুমি, যে অ্যারোটা তুমি আগে, মানে যে অরবিটালটাকে অ্যারোটা আগে কাট করছে সেটাকে তার এনার্জি তত কম হবে আর কি। এরকম ভাবে হলো, এরকম ভাবে হলো, এরকম ভাবে আসছে, মানে এরপরে হয়তো 8s থাকতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই রকম করে তোমাকে
ইনক্রিজিং অর্ডারে অরবিটালগুলোকে সাজিয়ে নিতে হবে, তার মতো করে তোমাকে ইলেকট্রন ভর্তি করতে হবে। ঠিক আছে, এটা তো দেখো তাহলে এন প্লাস এল রুলটাকে এটা বলা হচ্ছে যে এন প্লাস এল ভ্যালুটা যার যত কম হবে তার এনার্জি তত কম। যদি দুটো অরবিটাল পাও হ্যাভিং দ্য সেম এন প্লাস এল ভ্যালু, যার এন এর ভ্যালু কম হবে তার এনার্জিটা কম হবে, সেই মতো করে বিভিন্ন অরবিটালগুলোকে তুমি সাজিয়ে ফেলবে। ঠিক আছে, আচ্ছা এবারে শুধুমাত্র এইটার উপরে বেস করে তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লেখার চেষ্টা করো, তুমি কেমন করে লিখবে? আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশন লেখার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যে মানে এমনিতে আমি এখানে ফুল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখছি, কিন্তু পরবর্তীকালে বন্ডিং এর কনটেক্সটে তুমি দেখবে যে যেহেতু ভ্যালেন্স ইলেকট্রনগুলি শুধুমাত্র বন্ডিং এ টেক পার্ট করে, সেখানে লোকে যেটা করে যে ইনার্ট গ্যাসে ইলেকট্রনিক ইনার্ট গ্যাস পর্যন্ত সেটাকে লিখে তারপরে যে ইলেকট্রনগুলো আছে সেইটুকু লেখে। আমি কয়েকটা দেখাচ্ছি তোমাকে। ধরো তুমি এই অ্যাটমিক নাম্বার জেডটার ভ্যালুর উপরে নির্ভর করে, জেডটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত ধরে করলাম। তারপর এখানে এসো তোমার 15 16 17 18 19 জেড এর ভ্যালু 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমি 30 পর্যন্ত দেখছি। আচ্ছা এবারে এলিমেন্টগুলোর নাম কি? দেখো এলিমেন্টগুলোতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো এলিমেন্টগুলোর নাম আমি লিখে দিলাম। এবারে এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমি লিখতে চাইছি, মানে 1 থেকে 30 পর্যন্ত তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে যে বিভিন্ন ইনার্ট গ্যাসগুলো আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে হবে। তারপর তোমাদের ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টস তোমাদের দেখবে সিলেবাসে আছে, এটা পরবর্তীকালে আছে, এই ফার্স্ট সেমিস্টারে নেই কিন্তু পরে আছে, যেখানে ডি এবং এ ব্লক এলিমেন্টস নিয়ে যখন কথাবার্তা বলবে তখন ল্যান্থানাইডস বা অ্যাক্টিনাইডস তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন হয় কেমন দেখতে হবে, ওগুলো এমনিতে মনে রাখা একটু অসুবিধা হয়, এগুলো স্পেশাল কেস হিসেবে মনে রাখতে হবে। কিন্তু 1 থেকে 30 পর্যন্ত সবাইরই জানা দরকার, সেটা আমরা ধরো লিখছি। হাইড্রোজেনিক ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবে লিখবে, 1s অরবিটাল আছে, এখানে একটা ইলেকট্রন আছে, মানে অরবিটাল যেটা 1s তার মাথায় লিখবো কটা ইলেকট্রন আছে। তারপরে হচ্ছে 1s2। আচ্ছা এবার লিথিয়ামটা তুমি 2s 1s2 2s1 এইরকম ভাবে লিখতে পারো, অথবা কেউ কেউ যেটা করে এই হিলিয়াম পর্যন্ত লিখে নেওয়ার পরে তারপরে জাস্ট 2s1 এটা লিখে দেয়। মানে এটা জাস্ট সিম্পলি নিকটবর্তী যে ইনার্ট গ্যাসটা সেই ইনার্ট গ্যাসটাকে লিখে আউটার মোস্ট অরবিটালটাকে জাস্ট এইরকম ভাবে লেখে। আমি একটা দুটোকে লিখছি, বাকিগুলো লিখবো না। 1s2 2s2 তখন তোমাকে এটাকে লিখতে হবে ইনার্ট গ্যাস হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন প্লাস 2s2। তারপর ধরো 1s2 2s2 2p1 বোরনের ক্ষেত্রে সেটাকে লিখতে হবে হিলিয়াম 2s2 2p1। তো এইরকম ভাবে চলছে। তো আমি আর এই এই ইনার্ট গ্যাস নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাকে লিখে ফেলার পরে আউটার মোস্ট অরবিটাল যেটা বা ভ্যালেন্স অরবিটাল যেটা, হ্যাঁ তার ক্ষেত্রে ইলেকট্রনটাকে লিখে ফেলা, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলা আর কি। আর সেটা একটা স্ট্যান্ডার্ড টেকনিক। পার্টিকুলারলি বন্ডিং এর ক্ষেত্রে যেহেতু কোর ইলেকট্রনগুলো সেভাবে টেক পার্ট করবে না, ভ্যালেন্স ইলেকট্রনগুলো টেক পার্ট করবে, তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে পারে। আর কার্বনের ক্ষেত্রে 1s2 2s2 2p2, নাইট্রোজেনের 1s2 2s2 2p3, অক্সিজেনের 1s2 2s2 2p4, ফ্লোরিনের 1s2 2s2 2p5, নিয়নের 1s2 2s2 2p6। তো দেখো এইখানে এই যে এইখানে হিলিয়াম থেকে আপ টু নিয়ন পর্যন্ত, আপ টু ফ্লোরিন পর্যন্ত তুমি হিলিয়াম এটা ইনার্ট গ্যাসটাকে ধরে তার উপরে তুমি লিখলে, যেমন এইটা থেকে তুমি লিখবে হিলিয়াম, দুটো ইলেকট্রন চলে গেল 2s
2p5 নিয়নের পরে যখন সোডিয়ামে তুমি আসছো 2s2 2p6 এটাকে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নিক ইলেকট্রনিক কনফিগারেশন লিখে জাস্ট CS1 লিখলি তোমার চলে। ম্যাগনেসিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2, ঠিক একই রকম করে মানে নিয়ন লিখে CS2 তোমাকে লিখতে হবে। অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার 1s2 2s2 2p6 3s2 3p1। সিলিকন 1s2 2s2 2p6 3s2 3p2। ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3। সালফার 1s2 2s2 2p6 3s2 3p4। ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। তারপর আর্গন চলে এলো 1s2 2s2 2p6 3s2 3p6, এই ইনঅ্যানগ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন চলে গেল। তারপরে যখন তুমি পটাশিয়ামে আসবে তোমাকে লিখতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো 3p এর পরে কিন্তু 3d ভর্তি হয় না, 4s ভর্তি হয়। তাহলে এইখান থেকে দেখো আউবা প্রিন্সিপালের কাজটা যেটা হচ্ছে, এর আগে যেটা ছিল তোমার বোর থিওরি থেকে যদি তুমি দেখতে, তাহলে বোর থিওরি থেকে তো এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম না এনের উপর ডিপেন্ড করে, বা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে এনার্জিটা তো শুধুমাত্র এনের উপর ডিপেন্ড করে। সেই জন্য লোয়ার এন ভ্যালুগুলো আগে ভর্তি হবে, হায়ার এন ভ্যালুগুলো তারপরে ভর্তি হবে, ঠিক আছে? তাহলে সেই রেসপেক্টে এটা যখন করছো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এটা 4s1 আগে হবে। আচ্ছা এইটাকে লিখতে গেলে এইরকম করে তুমি চাইলে লিখতে পারো আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন ইনটু 4s1 এটা। তাহলে এইখান থেকে দেখো এই আউবা প্রিন্সিপালের মজাটা আসছে যে তোমার 3d ভর্তি হলো না, কিন্তু আগে 4s ভর্তি হয়ে যাচ্ছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তার ইলেকট্রনিক কনফিগারেশন আর্গনিক ইলেকট্রনিক কনফিগারেশন ইনটু 4s2 এরকম ভাবে লিখবে। এবার এরপরে স্ক্যান্ডিয়াম থেকে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 পর্যন্ত হলো, তারপরে 3তে তোমার এলো। আচ্ছা এবারে 3টা তুমি লেখার সময় এর পরেও লিখতে পারো, মানে মানে বেসিক্যালি 3টা এই মজা হচ্ছে কি এটা ভর্তি হওয়ার সময় 4s এর পরে 3d ভর্তি হয়, কিন্তু ইলেকট্রন বেরোনোর সময় হচ্ছে 3d 4s থেকে আগে ভর্তি হবে, তারপর 3d থেকে ভর্তি হবে। তার কারণ আছে, কারণ আমরা বলবো সেটা তোমার স্ল্যাটার রুল থেকেই বলো বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে বলতে পারা যায়। তাহলে 4s2 3d, এই 3dটা তোমার 1 হবে। এবার 3dটা চাইলে তুমি আগে লিখতে পারো 3d 1 4s2, মানে যদিও 4s টাই আগে ভর্তি হচ্ছে তারপর 3d ভর্তি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন ইলেকট্রন বেরোবে সে 4s থেকে আগে বেরোবে, 3d থেকে পরে বেরোবে বলে আমি 4s টাকে পরে লিখছি, ঠিক আছে এইটা। আচ্ছা ঠিক একই রকম করে টাইটানিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d 2 হলো 4s2 হলো। ভ্যানাডিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। ক্রোমিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। আচ্ছা এইখানে না একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো আমি পরে আলোচনা করছি। এটা একটা স্পেশাল কেস যেটা আউবা প্রিন্সিপালকে ওবে করে না। এইটা বেসিক্যালি 3d5 এবং 4s1 হবে। এটা কেন হবে সেটা আমি অ্যাকচুয়ালি আলোচনা করছি। এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে হচ্ছে তোমার এটা এটা অ্যাকচুয়ালি হবে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 3d5 হবে 4s1 হবে। এইটা এটা কেন হবে এটা আমরা পরে আলোচনা করছি। নেক্সট চলে এসো ম্যাঙ্গানিজ 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। আয়রনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। কোবাল্টের ক্ষেত্রে 1s2
2s2 2p6 3s2 3p6 3d7 4s2। নিকেলের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। আচ্ছা এইখানেও তোমার একটা এক্সেপশন আছে, অ্যাকচুয়ালি 3d9 4s2 না হয়ে এটা হয় হচ্ছে 3d10 আর 4s1। এটাও কেন তার কারণটা জানতে হবে। আর ফাইনালি জিঙ্কটা নর্মাল 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। তো দেখো আমি 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার, তাদের জন্য যে ইলেকট্রনিক কনফিগারেশন, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো যেটা হলো সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এক্সাইটেড স্টেটে এরকম নাই হতে পারে যে হয়তো লোয়ার এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে চলে গেল, যেটা করেছে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা নর্মালি আউবা প্রিন্সিপাল থেকে যেমন হওয়ার কথা সেই রকম ভাবে আমি ভর্তি করেছি। আর এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে এস অরবিটালে কিন্তু ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে 6টা এবং ডি অরবিটালে 10টা। তাহলে ওই জন্য এস অরবিটালে তুমি হঠাৎ করে 3টে ইলেকট্রন ঢুকিয়ে দিলে বা পি অরবিটালে 7টা ইলেকট্রন ঢুকিয়ে দিলে এগুলো চলবে না। যখন তুমি ভর্তি করছো প্রত্যেকটা অরবিটালের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, সেটা এস অরবিটালের ক্ষেত্রে 2, পি অরবিটালের ক্ষেত্রে 6, ডি অরবিটালের ক্ষেত্রে 10, এফ অরবিটালের ক্ষেত্রে 14। এগুলো তোমার মাথায় রাখতে হবে। এখানে তোমার এস পি আর ডি এগুলো কাজে লেগেছে, সেখানে দেখো ডি আপ টু 7 8 9 10 পর্যন্ত যেতে পারে, কিন্তু পি ম্যাক্সিমাম 6 পর্যন্ত যেতে পারবে। পরে যখন ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস এগুলো তুমি কনসিডার করবে, সেখানে এফ অরবিটালে এসে ঢুকে যাবে। এফ অরবিটালে 1 থেকে 14 পর্যন্ত ইলেকট্রন তোমার থাকতে পারে। আচ্ছা আচ্ছা এই যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখলাম, সেখানে তুমি দুটো এক্সেপশন পেয়েছো। মানে পরবর্তীকালে অনেক এক্সেপশন পাবে, যে এক্সেপশন গুলো তোমার ওই যখনই তোমার ল্যান্থানাইট অ্যাক্টিনাইট এ ব্লক এলিমেন্টস ঢুকবে তখন অনেক এক্সেপশন পাবে। তাহলে এই আপ টু 30 পর্যন্ত, মূলত 30 পর্যন্ত আলোচনা করতে বলা হয়। তাতে দুটো এক্সেপশন পাচ্ছে, একটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন, একটা হচ্ছে তোমার কপারের ক্ষেত্রে। আচ্ছা এবার এইগুলোকে কি তুমি এক্সপ্লেন করবে কি করে? দেখো এমনি উপরে এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে এই 3d4 সেটা ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল, তো 3d5 হলে সেটা হাফ ফিল হয়ে যায়। এক্ষেত্রে 3d9 ইনকমপ্লিটলি ফিল্ড, 3d10 হয়ে গেলে সেটা হাফ ফুল ফিল হয়ে যায়। এবার দেখতে পাওয়া যায় যে ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ মোর স্টেবল দেন হাফ ফিল দেন ইনকমপ্লিটলি ফিল। তার মানে স্টেবিলিটি অর্ডারটা কিরকম? স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে তোমার স্টেবিলিটি অর্ডার হচ্ছে তোমার fulfilled is more stable than half filled is more stable than incompletely filled। মানে হাফ বা ফুল নয়, fulfilled is more stable than half filled than incompletely filled। আচ্ছা এবার এই হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য তাহলে to get the stable half fill electronic configuration, ground state কি বললাম, to get the stable half fill electronic configuration, ground state electronic configuration of chromium changes from, ধর আমি যদি আর্গন থেকে শুরু করি, আর্গন এই পর্যন্ত হলো আর্গন 3d4 4s2 এই ফর্ম এইটা 2 আর্গন 3d5
4s1, তাহলে এই যে 3d4 4s1 এর বদলে 3d5 4s1 এটা তোমার চলে যাচ্ছে। আর ঠিক একই রকম ভাবে সিমিলারলি to get the stable fulfilled electronic configuration, fulfilled electronic configuration, ground state electronic configuration of copper changes from argon 3d9 4s2 সেখান থেকে চলে যাচ্ছে কত argon 3d10 4s1 এ। তাহলে এই যে ক্রোমিয়াম এবং কপার এদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো যেটা কনভেনশনে যেটা হওয়ার কথা তার থেকে একটু আলাদা, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে ফুলফিল এবং ইনকমপ্লিটফিল ইলেকট্রনিক কনফিগারেশন গুলো সাফিসিয়েন্টলি স্টেবল হয় এবং পরবর্তীকালে যখন পিরিয়ডিক প্রপার্টিজ পড়া হবে সেই পিরিয়ডিক প্রপার্টিজে তারা আয়নাইজেশন এনার্জি মানে বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন আয়নাইজেশন এনার্জি, তার ইলেকট্রন গেন এনথালপি এদের যে ভ্যালুগুলো বা কখনো কখনো তার রেডিয়াস অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস তার ক্ষেত্রে এই ফুলফিল হাফফিল এবং ইনকমপ্লিটফিল ইলেকট্রনিক কনফিগারেশনের কিন্তু রোল থাকছে। আচ্ছা আচ্ছা এর থেকে এটা যেমন উপরে বলে দেওয়া হলো, এবার আরেকটু তোমাদের লেভেলে গিয়ে তোমাদের লেভেলে থেকেই আর কি আরেকটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে কেন ফুলফিলটা বেশি স্টেবল দেন ইনকমপ্লিটফিল দেন ফুলফিলটা মোর স্টেবল দেন হাফফিল দেন ইনকমপ্লিটফিল। আচ্ছা তার পক্ষে যেটা যুক্তি সেটা হচ্ছে যে দু রকমের এনার্জি থাকে, একটা এনার্জিকে বলা হয় এক্সচেঞ্জ এনার্জি, আচ্ছা এক্সচেঞ্জ এনার্জিটা কি বলা হচ্ছে যে যদি একাধিক ইলেকট্রন ডিজেনারেট অরবিটালে কিছু ইলেকট্রনস আছে উইথ দ্য সেম স্পিন তখন তারা নিজেদেরকে এক্সচেঞ্জ করতে পারে। ধরো দুটো ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রন ডিজেনারেট অরবিটালে থাকতে হবে এবং তারা ধরো সেম স্পিন, তখন এরা এই ইন্টারচেঞ্জ করে, এটা এদিকে চলে এলো, এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এই ইন্টারচেঞ্জ গুলো করতে পারে। এবারে এই ইন্টারচেঞ্জ বা এক্সচেঞ্জ করার জন্য সে কিছু স্টেবিলিটি পায়, সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। তাহলে when there are more than one electrons of same spin in degenerate orbitals, then the electrons can interchange and gives a stabilization energy. এটা এক্সচেঞ্জ, ঠিক আছে। যদি এমন যে n of in the degenerate orbitals, then total exchange energy E or exchange বললাম কি হবে না, প্রথম কথা হচ্ছে যে এনটা যদি ইলেকট্রন থাকে তার মধ্যে যে কোনো দুটোকে নিয়ে ইন্টারচেঞ্জ করতে পারো Nc2 নাম্বার অফ ওয়েতে, তার সঙ্গে একটা কে গুণ করে দিলাম যেখানে কে হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি পার এক্সচেঞ্জ, তাহলে এটা কত হবে n ইন্টু n-1/2 ইন্টু কে। এইটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি পরিমাণটা এবং এটা স্টেবিলাইজেশন এনার্জি বলে, সেটা বেসিক্যালি তোমার নেগেটিভ এনার্জি। তাহলে যদি তোমার এনটা ইলেকট্রন থাকে
হ্যাঁ, তারা সেম স্পিনে। ধরো আমি ফর এক্সাম্পল ধরো এরকম করলাম যে ডি অরবিটালে ধরো হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন ধরে না, হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ, যেখানে ডি অরবিটালে 5টা ডিজেন মানে 5টা ইলেকট্রন সেম স্পিনে আছে। তাহলে এর ক্ষেত্রে যদি এক্সচেঞ্জ এনার্জিটা দেখো, সেটা যে 5c2 ইন্টু কে, তার মানে 5 × 4/2 ইন্টু কে, তার মানে 10k। এটা আচ্ছা, যদি এরকম সিচুয়েশন হয়, ধরো এই প্রত্যেকটা ডাব্লিউ অকুপাইড, আর এর ক্ষেত্রে যদি তুমি এক্সচেঞ্জ এনার্জিটাকে দেখো, সেটা কি হচ্ছে দেখো, তোমার আপ স্পিনে 5টা আছে তার জন্য 5c2, প্লাস ডাউন স্পিনে 5টা আছে তার জন্য 5c2 ইন্টু কে, তাহলে 10k প্লাস 10k মিলে হচ্ছে 20k। তাহলে এইরকম ভাবে তোমাকে এক্সচেঞ্জ এনার্জিকে ক্যালকুলেট করতে হবে। যত বেশি কে হবে তত তোমার স্টেবিলিটি, হ্যাঁ, কারণ এক্সচেঞ্জ এনার্জিটা তোমার যেটা করে সাম কাইন্ড অফ স্টেবিলাইজেশন এনার্জি। আচ্ছা আচ্ছা, আর এক রকমের এনার্জি আছে, সেটা একটুখানি বলে নিই, তাকে বলে পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি জিনিসটা কি? দেখো, যদি এরকম সিচুয়েশন হয় যে তোমার কোন একটা অরবিটাল ডাব্লিউ অকুপাইড, তার একটা ছোট্ট অরবিটাল আছে, ধরো 1s এ তো একটা বক্স, এটা হচ্ছে ডাব্লিউ অকুপাইড, বা পি অরবিটালে ধরো তোমার 3টে বক্স আছে, প্রত্যেক একটা কোন একটা বক্স ধরো ডাব্লিউ অকুপাইড। ডাব্লিউ অকুপাইড হলে সেখানে এরকম একটা তুমি কোয়ালিটিভলি ভাবতে পারো, অ্যাজ ইফ যেন একটা ছোট্ট জায়গার মধ্যে দুটোই নেগেটিভলি চার্জ ইলেকট্রন তারা আছে বলে তাদের মধ্যে সাম কাইন্ড অফ একটা রিপালশন কাজ করছে, যাকে বলছে পেয়ারিং এনার্জি। যদি এই রিপালশনটা ঠিক যেরকম ভাবে রিপালশন ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ভাবছে সেরকম নয়, তাহলে তো তোমার এখনই প্রশ্ন চলে আসবে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে সবাই প্রোটন, তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো একসাথে স্টেবিলিটি নিয়ে থাকছে কি করে? কারণ এক্ষেত্রে অরিজিনটা আলাদা, এটা অরিজিনটা পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল, কিন্তু কোয়ালিটেটিভলি বোঝার জন্য তুমি ভাবতে পারো যে একটা ছোট্ট বক্সের মধ্যে বা ছোট্ট অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকে, তাদের মধ্যে একটা রিপালশন হচ্ছে, করে একটা ডিস্টেবিলাইজেশন এনার্জি পাচ্ছ, সেটা হচ্ছে পেয়ারিং এনার্জি। তাহলে ইফ এ পার্টিকুলার অরবিটাল is doubly occupied bracketed or paired doubly occupied, if a particular orbit is doubly occupied, then there will be a destabilization energy called the পেয়ারিং এনার্জি। মানে যতগুলো পেয়ার থাকবে তোমার পেয়ারিং এনার্জিকে তত, তো পেয়ারিং এনার্জিকে তাহলে পি দিয়ে এক্সপ্রেস করতে পারো, পেয়ারিং এনার্জি মানে যতগুলো পেয়ার থাকবে পেয়ারিং এনার্জি হবে তত। আচ্ছা, এবারে আমি ধরো তোমার এই ক্রোমিয়ামের ক্ষেত্রে দুটো পসিবল ইলেকট্রনিক কনফিগারেশন, একটা যে আর্গন পর্যন্ত সবার কমন, ধরো 3d4 4s1, এটা যখন তুমি কনসিডার করছো তখন তো 4s এ তো একটা ইলেকট্রন আছে, তার ক্ষেত্রে এক্সচেঞ্জ পেয়ারিং কিছু নেই। 3d তে যে 5টা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন আছে, তাহলে এইরকম ভাবে আছে। এই পার্টিকুলার কেসে টোটাল এক্সচেঞ্জ এনার্জিটা কত হবে? 4টে ইলেকট্রন সেম স্পিনে 4c2 ইন্টু কে, তার মানে বেসিক্যালি হচ্ছে 6k, 6 ইন্টু 3/2 মানে হচ্ছে 6k। আচ্ছা, অন দ্য কন্ট্রারি যদি তুমি ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এরকম লেখো, আর্গন 3d5 ও 4s2, 3d5 4s1 যদি এরকম হয় এটা। আর এখানে কি এটা দেখো ডাব্লিউ অকুপাইড, আবার অ্যাট দ্য সেম টাইম 4s থেকে দুটো ইলেকট্রন আছে, সেটা হচ্ছে ডাব্লিউ অকুপাইড। হ্যাঁ, তার জন্য তুমি একটা পেয়ারিং এনার্জি যদি ক্যালকুলেট করো, পেয়ারিং এনার্জি সেটা কিন্তু পি, এটা নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ। আচ্ছা, এবার উল্টো দিকে যদি তুমি এই 3d5 4s1 করো ইলেকট্রনিক কনফিগারেশন, মানে এইটা তো তুমি প্রথমে ভেবেছিলে, কিন্তু বাস্তব ইলেকট্রনিক কনফিগারেশন এটা যে বেশি স্টেবল হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। তাহলে এক্ষেত্রে দেখো এই যে 5টা ডি অরবিটাল, তাতে এখন 5টা ইলেকট্রন চলে এলো এখানে,
তাহলে টোটাল এক্সচেঞ্জ এনার্জিটা কত হয়ে যাচ্ছে 5C2 ইন্টু কে, তার মানে হয়ে গেল 10K। এটা স্টেবিলাইজেশন। আর পেয়ারিং এনার্জি কত না 0, এটা হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো এক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার নেট স্টেবিলাইজেশন, নেট স্টেবিলাইজেশনটা হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে 6K স্টেবিলাইজ হচ্ছে আর পি দিয়ে বাদ চলে যাচ্ছে। আর এর ক্ষেত্রে নেট স্টেবিলাইজেশন এটা কত হচ্ছে না 10K হচ্ছে জাস্ট। দেখো এক্ষেত্রে কিন্তু বাদ টাদ যাচ্ছে না, মানে পরিষ্কার এটা মোর স্টেবল দ্যান দিস ওয়ান, মানে এইটা হচ্ছে মোর স্টেবল, তার মানে দিস ইজ মোর স্টেবল। তাহলে এই যে স্টেবিলিটি পাওয়ার জন্য সে কি করছে না তোমার ওই এখানে 4টে পরেরটা 2টোর বদলে হচ্ছে এটা 5টা ইলেকট্রন, পরেরটাকে তোমার হাফ ফিল করে দেওয়ার চেষ্টা করছে। মানে এখানে তোমার এখানে 2টো ইলেকট্রন এরকম ভাবে ছিল 4 এসে, আর এখানে যে ইলেকট্রনটা এরকম ভাবে, এখানে পেয়ারিং এনার্জি তোমার ডিস্টেবিলাইজেশন দিচ্ছে, এখানে কোনো ডিস্টেবিলাইজেশন তো নেই, প্লাস এখানে 5টা ইলেকট্রন ডিজেনারেট, মানে 6টাকে ধরে নিয়ে তুমি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে না, ডিজেনারেট অরবিটাল ইলেকট্রন থাকতে হবে এক্সচেঞ্জ করার জন্য। তাহলে এক্ষেত্রে 5টা একই স্পিনে ইলেকট্রন আছে, তাহলে টোটাল ওরকম ডিস্ট্রিবিউশন হতে পারে 5C2, মানে 2টো করে নিয়ে এক্সচেঞ্জ করতে পারে 5C2 নাম্বার অফ ওয়েতে, অর্থাৎ 10K হচ্ছে স্টেবিলাইজেশন এনার্জি ও এক্সচেঞ্জ এনার্জি। পেয়ারিং এনার্জি 0, সেখানে একটা নেট স্টেবিলাইজেশন হচ্ছে এবং সেটা হচ্ছে তোমার সেটা সেটা তোমার বলে দিচ্ছি পরেরটা বেশি স্টেবল এটা। আচ্ছা নেক্সট একটা করে ফেলি এখানেই, 1 মিনিট সরি। তোমার আচ্ছা আমি যদি কপারের জন্য দেখি, কপারের যে ইলেকট্রনিক কনফিগারেশন 29টা ইলেকট্রন 4d9 4s2, তার বদলে 3d9 4s2, তার বদলে 3d10 4s1। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন ভার্সেস এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এক্ষেত্রে দেখো এক্সচেঞ্জ এনার্জিটা কত হবে না আপ স্পিনে 5 জন থাকছে 5C2, ডাউন স্পিনে 4 জন থাকছে 4C2 ইন্টু কে, এটা হলো 16K। আচ্ছা এখানে পেয়ারিং এনার্জি কত 1 2 3 4 4P, 4টে পেয়ার হয়েছে। আচ্ছা এক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি কত 5C2 প্লাস 5C2 ইন্টু কে, তার মানে এটা হচ্ছে 20K। আর পেয়ারিং এনার্জি কত এক্ষেত্রে পেয়ারিং এনার্জি কত 5, ও সরি এখানে কিন্তু 4P প্লাস P করে 5P হয়ে গেল, কারণ 4 এ আবার 2টো ইলেকট্রন আছে, এক্ষেত্রে দেখো 5P। তাহলে পরিষ্কার দেখো এক্ষেত্রে তোমার এখানে এই দুটো পেয়ারিং এনার্জি দুজনের ক্ষেত্রে সমান, কিন্তু এক্সচেঞ্জ এনার্জি এটা 16K, এটা 20K, দিস ইজ মোর স্টেবল। দিস ইজ মোর স্টেবল। তার মানে দেখো যে কপার এবং ক্রোমিয়াম যে দুটো আওয়া প্রিন্সিপাল সেই রকম ভাবে মেনে চলছিল, আর তুমি এক্সেপশন দেখতে পেয়েছিলে, সেই এক্সেপশনটা কিন্তু এখান থেকে আমরা বুঝে নিতে পারলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোরাললেস আবাউ প্রিন্সিপল, যা দিয়ে তুমি কাউন্টস্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখতে পারছো। আচ্ছা এবারে আরো কিছু এক্সেপশন আছে, আমি বলছিলাম যে পার্টিকুলার যখন ডি ব্লক এলিমেন্টস ঢুকে যাবে, ডি ব্লক বা এ ব্লক এলিমেন্টস ঢুকে যাবে, সেখানে কিন্তু তোমার ওই আওয়া প্রিন্সিপাল থেকে যে প্রেডিক্টেড ইলেকট্রনিক কনফিগারেশন, বাস্তব ইলেকট্রনিক কনফিগারেশনটা অন্যরকম হয়। তাহলে একটা তো তোমার এই হাফ ফিল আর ফুল ফিল, এই ইলেকট্রনিক কনফিগারেশন এক্সট্রা স্টেবিলিটির জন্য আবহাওয়া প্রিন্সিপাল ভায়োলেটেড হচ্ছে, সেটা তুমি দেখতে পাবে। আর পরবর্তীকালে ল্যান্থার এন্ড অ্যাক্টিনাইজের ক্ষেত্রে আরো অনেক ভায়োলেশন দেখতে পাবে, সেগুলো যখন ডি এবং এ ব্লক এলিমেন্ট পড়বে তখন এগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা আচ্ছা নেক্সট যেটা চলে এসো সেটা হচ্ছে তোমার হুমস রুল। আমি হুমস রুলটা আগে বলি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা পরে বলবো। আচ্ছা তোমাদের লেভেলে যদি হুমস রুলটাকে তোমাকে পড়তে হয়, তোমাকে একটা রুলের কথাই বলে বলে আমি হুমস রুলস না বলে আমি হুমস রুল বললাম। আসলে যেটা হয় তোমার মানে বাস্তবে হুমস রুল কিন্তু 3টে, কিন্তু এই 3টে রুল বুঝতে গেলে না তোমাকে ওই এলএস কাপলিং জে জে কাপলিং এই ধরনের জিনিসপত্রগুলো বুঝতে হবে। কিন্তু এলএস কাপলিং জে জে কাপলিং, সেখান থেকে তোমার অ্যাটমিক টার্ম সিম্বল, এই যে গল্পগুলো, এইগুলো তোমাদের নেই, এই কনসেপ্টগুলো তোমাদের নেই। সেখানে আমরা প্রথমে তোমাদের সিলেবাস অনুযায়ী যতটুকু দরকার ততটুকু বলছি।
যারা খুব ইন্টারেস্টেড তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে অ্যাটমিক স্ট্রাকচারে হয়তো অনেকগুলো ভার্সন তুমি ভিডিও দেখতে পাবে, হ্যাঁ, যেখানে তোমার ওই অ্যাটমিক স্ট্রাকচার অন্য কোন একটা সিরিকে দেখবে ডিটেলে পড়ানো হয়েছে, সেখানে একদম শেষের দিকের যে ক্লাসগুলো, একটা বা দুটো ক্লাস, সেই দুটো ক্লাসে কিন্তু তুমি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা খুব ডিটেলে বলা হয়েছে, হুন্স রুলটা তোমার ডিটেলে বলা হয়েছে, তারপরে তোমার ওই যে গাউন্সটেড টার্ম সিম্বল কেমন করে তুমি বের করতে চাও, বা জেনারেল টার্ম সিম্বল কেমন করে বের করতে হয়, তাদের স্টেবিলিটি কি দিয়ে কন্ট্রোল হয়, সেসব কথাবার্তাগুলো বলা হয়েছে। কিন্তু আমাদের এইখানে বা তোমাদের লেভেলে জাস্ট হুন্স রুল মানে হচ্ছে সিম্পলি এটাকে বলে হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। সেটা হচ্ছে যে ডিজেনারেট অরবিটালে যখন তোমার ইলেকট্রন ঢুকবে তখন প্রথমে একজন একজন করে ঢুকবে, হ্যাঁ, সিঙ্গলি অকুপাইড হবে, আর ডাবলি অকুপাইড তখনই হবে অনলি আফটার হাফ ফিল সিচুয়েশন। হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি বলা হয় এই রুলটাকে, হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি বলা হচ্ছে কি degenerate orbitals will be first occupied singly এবারে spin pairing will appear only after half fill situation. Only after half fill situation. কি বলা যায়, degenerate orbitals will be first occupied singly, will be first occupied by electrons singly occupied হবে, spin pairing will appear only after half fill situation. মানে ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো মানে ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে আমি এক্সাম্পল একটা দিলাম। নাইট্রোজেনে ধরো 7টা ইলেকট্রন আছে, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p3। আচ্ছা, বক্স করে যদি দেখো তাহলে 1s এ 2s এ আর 2s এ আর 2p তে ধরো এটা, ঠিক আছে। আচ্ছা, 1s এর দুটো ইলেকট্রন আছে, আচ্ছা দুটো ইলেকট্রন একজন আপ স্পিনে থাকলে একজন ডাউন স্পিনে থাকবে, যেটা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালতে ঠিক হবে, সেটা আমি এরপরে আলোচনা করব। এবারে এইখানে যে পি অরবিটালে যে তিনটে ইলেকট্রন আছে, তাহলে প্রথমে দুটো সিচুয়েশন তুমি ভাবতে পারো, ধরো এইটা একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, সেটা তোমার পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ঠিক হবে। ধরো এখানে দুটো এখানে একটা দিলে এইটা, ভার্সেস তুমি এখানে একটা এখানে একটা এখানে একটা দিলে। আচ্ছা, এই পার্টিকুলার কেসে দেখো, এই পার্টিকুলার কেসে রেজাল্টেন্ট স্পিনটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এক্ষেত্রে যেহেতু তোমার দেখো এগুলো ডাব্লিউ অকুপাইড, এটাই কিন্তু সিঙ্গল অকুপাইড বলে এসটা তোমার হাফ হচ্ছে, আর 2s + 1 যদি করো, মানে এসটা না সবসময় এইভাবে লিখতে হয় সামেশন ওভার i msi, অর্থাৎ যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের যে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, সেগুলোকে যোগ করলে টোটাল রেজাল্টেন্ট স্পিন কোয়ান্টাম নাম্বারটা বের, এটা হচ্ছে রেজাল্টেন্ট স্পিন কোয়ান্টাম নাম্বার বা টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার, যা খুশি বলতে পারো। রেজাল্টেন্ট স্পিন কোয়ান্টাম নাম্বার ক্যাপিটাল এসটা হচ্ছে সামেশন ওভার i msi, অর্থাৎ যে ইলেকট্রনগুলো আছে প্রত্যেকের ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারগুলো যোগ করতে হবে। আর ইলেকট্রনের জন্য এমএস এর ভ্যালু প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে। আপ স্পিন মানে প্লাস হাফ ধরো, আর ডাউন স্পিন মানে মাইনাস হাফ ধরো। এখানে পেয়ার মানে প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট, প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট, প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট। এখান থেকে শুধুমাত্র তুমি প্লাস হাফটা পেলে, এইটা সরি এখান থেকে হাফটা পেলে। আর 2s + 1 যখন করবে কত হবে, 2 × হাফ + 1, অর্থাৎ সেটা তোমার 2 হলো, অর্থাৎ স্পিন মাল্টিপ্লিসিটিটা 2 হলো। আচ্ছা, এই পার্টিকুলার কেসে এসটা কত হবে না, তোমার তিনটে হাফ স্পিনে আছে মানে 3 এর 2 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 2s + 1 করলে 2 × 3/2 + 1, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে দেখো এই দুটোর মধ্যে কার ক্ষেত্রে তোমার স্পিন মাল্টিপ্লিসিটিটা বেশি না পরেরটার ক্ষেত্রে, সেই জন্য দিস উইল বি দ্য অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। তারপরে ধরো আমি অক্সিজেনের ক্ষেত্রে করছি, অক্সিজেনের ধরো 8টা ইলেকট্রন, 1s2 2s2
2p4, 1s এ দুটো ইলেকট্রন, একজন আপ স্পিনে একজন ডাউন স্পিনে, 2s এ দুটো ইলেকট্রন, একজন আপ স্পিনে একজন ডাউন স্পিনে। আর 2p তে যে ইলেকট্রনটা প্রথমে একটা একটা করে ভর্তি হবে, তারপরে পেয়ারিংটা হবে। এটা মানে এটা ডাবলি এটা ডাবলি এটা করলে হবে না, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে করছো তুমি, তার ক্ষেত্রে তোমার 9টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p5, 1s এ দুটো ইলেকট্রন, একজন আপ স্পিন একজন ডাউন স্পিনে, 2s এ দুটো ইলেকট্রন, একজন আপ স্পিন একজন ডাউন স্পিনে। আর 2p থেকে 3টে ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন প্রথমে একজন একজন করে ভর্তি হলে পেয়ারিংটা হবে অনলি আফটার হাফ ফিল সিচুয়েশন। এটা হচ্ছে 2p5 ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে কি হলো, তাহলে হোমস রুল তোমার যেটা বলছে যে ডিজেনারেট অরবিটালকে যখন তুমি ইলেকট্রন দিয়ে ভর্তি করবে, প্রথমে একজন একজন করে ভর্তি করবে এবং পেয়ারটা করবে অনলি আফটার হাফ ফিল সিচুয়েশন। এটাকে বলা হচ্ছে হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। কারণ এটা করলে টোটাল যে মাল্টিপ্লিসিটি, এটাকে 2s+1 কে বলা হয় স্পিন মাল্টিপ্লিসিটি। মানে রেজাল্টের স্পিনটাকে ক্যালকুলেট করার পরে 2s+1, রেজাল্টের স্পিন মানে আবার ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার অফ দ্য অল ইলেকট্রন যোগ করলে যেটা বেরোয়, এবারে 2s+1 করলে সেটা স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে। সেটাই হচ্ছে মোস্ট স্টেবল, যার ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি তুমি পাবে। আর এইটা আমি যেটা বললাম, এটা কিন্তু জাস্ট মানে হুনস রুলের 3টে রুলের মধ্যে জাস্ট ফার্স্ট রুলটা, এছাড়া আরো দুটো রুল আছে। এই দুটো রুল আমরা এখানে আলোচনা করছি না, এটা তোমাদের স্কোপের বাইরে থেকে যাচ্ছে। আচ্ছা, আর এবারে দেখো, এই যখন ইলেকট্রনিক কনফিগারেশন তুমি লিখলে, মানে বক্স করে যখন লিখলে, তখন একটা বক্সে যখন দুটো ইলেকট্রন রাখছো, কি করছো সেটা না, একটা বক্সে যখন দুটো ইলেকট্রনকে রাখা হচ্ছে, তাদেরকে তুমি মানে একজনকে আপ স্পিনে রাখলে, একজনকে ডাউন স্পিনে রাখছো। এর পক্ষে যুক্তিটা বেসিক্যালি দাঁড়িয়ে আছে তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের উপরে। পাউলিস অপবর্জন নীতি বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, এটাও যদি তুমি ডিটেলে জানতে চাও, তাহলে অনেক কিছু কিন্তু জানার আছে। আমরা একটা আলাদা ক্লাস দেব, যেটা তোমাদের লেভেলের নয়, একটু অ্যাডভান্স লেভেলে, যেখানে আমরা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা ইনডিস্টিংগুইজেবল, সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল মানে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, সেখান থেকে একটা ইনডিস্টিংগুইজেবিলিটি প্রিন্সিপাল আছে। সেই ইনডিস্টিংগুইজেবিলিটি প্রিন্সিপাল থেকে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপালস আছে। সেই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল থেকে হচ্ছে তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আছে। তাহলে সেই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা, সেটা এর একটা বেশ মানে অনেকটা ইনভলভ ব্যাপার, এবং এটা মানে ভীষণ সুন্দর একটা ব্যাপার, এবং এটা পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল। ক্লাসিক্যালি এরকম কোনো তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল নেই। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা বলে যে, মানে এক কথায় বলবে যে কোন একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারে না, একটা বেশি ইলেকট্রন থাকতে পারে না। আচ্ছা, কোয়ান্টাম স্টেটটা কিন্তু 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে ঠিক হচ্ছে, এন, এল, এম এল আর এম এস। তার মানে মধ্য কথা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে মোর দ্যান 1 ইলেকট্রন থাকতে পারে না, মানে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক হতে পারে না। কারণ কোয়ান্টাম স্টেটটা ঠিক হচ্ছে 4টে কোয়ান্টাম নাম্বার এন, এল, এম এল আর এম এস দিয়ে। 4টে কোয়ান্টাম নাম্বার যদি দুটো ইলেকট্রনের পুরো সেটটা পুরো এক হয়ে যেত, প্রথম ইলেকট্রনের যে সেটটা, বি এর জন্য যদি এক্সাক্টলি সেই সেটটা হয়, তাহলে একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে হচ্ছে তোমার দুটো ইলেকট্রন থেকে যেতে পারছে, সেটা অ্যাবসার্ড। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এক কথায় বললে তুমি বলতে পারো যে মানে in a particular quantum state there can be maximum 1 ইলেকট্রন। আমি এভাবে বলতে পারি পাউলিস এক্সক্লুশন, আমি ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলে সেটা বলছি, না হলে এগুলোকে ফেরমিয়ন বলতে হতো। ইলেকট্রন একটা ফেরমিয়ন, সেই ফেরমিয়নস কি বোসনস কি এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম 1 ইলেকট্রন। আচ্ছা, তোমরা এই ফর্মে হয়তো জিনিসটা দেখো না, তোমরা যেভাবে দেখো সেটা একটুখানি লিখে দিই। ইন আদার ওয়ার্ডস, ইন এ সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম, দেখো হয়তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর হিলিয়ামের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের যে 1s এর যে ইলেকট্রন আছে তার 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, আর হিলিয়ামের তোমার যে 1s এর যে দুটো ইলেকট্রন আছে তার মধ্যে যে আসপিনা আছে তার যে 4টে কোয়ান্টাম নাম্বার ভ্যালু, সেই দুটো এক্স্যাক্টলি একই। সেই কম্পারিজন কিন্তু হবে না, একই ইলেকট্রনিক সিস্টেম তোমাকে কনসিডার করতে হবে। হিলিয়ামের ধরো দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনের প্রথমটা করে 4টে কোয়ান্টাম নাম্বার, পরেরটা করে 4টে কোয়ান্টাম নাম্বার ভ্যালু, দেখো 4টি এক হয়ে যাবে না। বা ধরো অক্সিজেনের তোমার 8টা ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের 8টা ইলেকট্রন তুমি যে কোনো দুটো আরবিট্রারিলি চুজ করো,
প্রথমটার জন্য 4টে কোয়ান্টাম নাম্বার দেখো, পরেরটার জন্য 4টে কোয়ান্টাম নাম্বার দেখো, দেখবে পুরো সেটটা একই হবে না। তাহলে কথা হচ্ছে যে ইন এ সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম all the 4 quantum numbers of any two electrons cannot be the same. So in a single electronic system, all the 4 quantum numbers of any two electrons cannot be the same. এটা তো এইটাকে তুমি জাস্ট তোমাদের মতো করে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল তুমি ভাবতে পারো। ধরো যেটা কথা হচ্ছে তুমি এই যেমন যে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখছিলাম, ধরো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন তুমি লিখছো, তাহলে 1s2 2s2 2p4, তাহলে 1s থেকে দুটো ইলেকট্রন আছে, 2s থেকে দুটো ইলেকট্রন আছে, আর 2p থেকে ইলেকট্রন গুলো আছে দেখো। তাহলে এই যে দুটো ইলেকট্রন আছে, পরিষ্কার বুঝতে পারছো এর n l আর ml ভ্যালু এক্স্যাক্টলি একই হয়ে যাবে। n l আর ml ভ্যালু একই হয়ে যাবে, মানে 1s থেকে দুটো ইলেকট্রন হলো 1s এর দুটো ইলেকট্রন, 1 নম্বর ইলেকট্রন 2 নম্বর ইলেকট্রন, তার দুজনের ক্ষেত্রে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, ml এর ভ্যালু 0। এক্ষেত্রে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, ml এর ইকুয়াল টু 0, ml ইকুয়াল টু 0, মানে তোমার n ইকুয়াল টু 1 তো দেখাই যাচ্ছে, আর s অরবিটাল মানে l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 0 হলে ml ইকুয়াল টু 0 হয়। তাহলে প্রথম দুটো ইলেকট্রনের দেখো এই 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 যে দুটো ইলেকট্রন, প্রথম তিনটে কোয়ান্টাম নাম্বার একই হয়ে যাচ্ছে, তখন উপায় নেই এর ms টাকে তুমি যদি প্লাস আপ নাও, এর ms টাকে তোমাকে মাইনাস আপ নিতে হবে, তবে পুরো সেটটা একই হলো না। অর্থাৎ একটাকে আপ স্পিনে নিলে আর একটাকে ডাউন স্পিনে নিতে হবে, একটা আপ স্পিনে নিলে একটাকে ডাউন স্পিনে নিতে হবে। আর এক্ষেত্রে থেকে 4টে ইলেকট্রন দেখো, তুমি এটাকে আপ স্পিনে নিলে এটাকেও আপ স্পিনে, বা এটাকে আপ স্পিনে নিলে এটাকেও আপ স্পিনে নিতে কোনো আপত্তি নেই। তার কারণটা কি, এদের ml এর ভ্যালুগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তুমি যদি দেখো এদের ml এর ভ্যালুগুলো, ml এর ভ্যালু এটাকে +1 ধরলে এটাকে 0 ধরে, এটাকে -1 ধরে, বলে অ্যাটলিস্ট ml টা পাল্টাচ্ছে। আমি এখানে অবশ্যই কমপ্লেক্স যে অরবিটাল সেই অরবিটালের কথা ভাবছি, এখানে px py pz ভাবছি না। যেখানে তোমার কমপ্লেক্স অরবিটাল p যদি তোমার 1 হয়ে গেছে, তাহলে ml এর পসিবল ভ্যালু +1 0 -1, সেই ml ভ্যালুগুলো আলাদা হয়েছে। তাহলে ml ভ্যালু যদি আলাদা, তাহলে ms এক হতে কোনো আপত্তি নেই, সেখানে সেম স্পিনে থাকতেও কোনো অসুবিধা নেই। বা ফোর্থ যে ইলেকট্রনটা যে আবার এখানে ঢোকার চেষ্টা করছে, তার n l ml সমান হয়ে যাচ্ছে বলে ms টা তোমার ডিফার করে যেতে হবে। সেইখানে তাহলে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন তুমি লিখছো, এখানে কিন্তু পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটাকে ওবে করেই করা হচ্ছে। তার মানে যেটা কথা, যে যদি কেউ এইটাকে করে ফেলতো, ধরো কেউ যদি এরকম একটা করতো যে এই দুটো ইলেকট্রন এইরকম ভাবে রইল, এই হলো এই হলো, এইটা কিন্তু মানে তোমার রং কেন? কারণ ইট ডাজ নট ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কিন্তু ওবে করছে না, ঠিক আছে? তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কিন্তু এটা ওবে করছে না, ঠিক আছে? মানে দেখো এখানে যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনে কিন্তু 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই হয়ে যাবে। আর দুটো ইলেকট্রনের ক্ষেত্রে n এর ভ্যালু সেই 2, l এর ভ্যালু সেই 1, ml এর ভ্যালু দুজনের ক্ষেত্রে +1, আর ms এর ভ্যালু দুজনের ক্ষেত্রে +1। তাহলে 4টে কোয়ান্টাম নাম্বারই সমান হয়ে যাচ্ছে, তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করছে না, এটা তুমি নিতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা যেটা করলাম আজকে সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন লেখার যে রাস্তাটা তোমাদের দেখানো হলো, যেটা তুমি বক্স করেও এখন আঁকতে পারবে, আর নর্মালি যেমন করে 1s2 2s2 2p 1s2 2s2 2p5 বা 2p6 3s1 3p অমুক টুমুক যেভাবে লিখছিলাম আর কি, 30টার ক্ষেত্রে লিখে দিলাম, সেগুলো তুমি লিখতে পারবে। তাহলে কি হলো না, আমাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য 3টে রুল আমাদের দরকার পড়ছে। ইলেকট্রনিক কনফিগারেশন সার্টেনলি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে শুধু ভাবছি সেরকম নয়, আমি বেসিক্যালি পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নসের ক্ষেত্রে ভাবছি, মলিকুলের ক্ষেত্রে কিন্তু ভাবছি না। পলি ইলেকট্রনিক অ্যাটমস আর আয়নসের ক্ষেত্রে আমি ভাবছি। তার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার ওই মানে আমরা আউবাউ প্রিন্সিপাল, হুন্স রুল এবং পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এই 3টে প্রিন্সিপালকে প্রপারলি ইউটিলাইজ করে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে পারবো। এখানে কোনো রুলই যে খুব ডিটেলে বলা হলো সেরকম নয়, কারণ তোমাদের লেভেলে ডিটেলসটা নেই।
কারণ পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে অনেক কথাবার্তা বলার সুযোগ আছে, হুন্স রুল নিয়ে অনেক কথাবার্তা বলার সুযোগ আছে, আর আউবা প্রিন্সিপালের যে আরো অনেক লিমিটেশন আছে, যেটা ডি বাই এফ ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে তুমি দেখতে পাবে, সেইগুলো এখানে খুব বেশি কিছু আলোচনা করা হলো না। তাহলে আমরা মোটামুটি ভাবে তোমাদের সিলেবাসে যে যে টপিক গুলো কভার করা আছে সেগুলো আমরা বলে দিয়েছি। আচ্ছা, আমরা আর একটা ক্লাসে নেব, আরো এক বা একাধিক ক্লাসও নিতে পারি, মানে অন্ততপক্ষে একটা ক্লাস তো আমি নেবই, যেখানে কিছু স্পেশাল কথা বলা হবে। স্পেশাল কথা ইন দ্য সেন্স যে ধরো হয়তো সিলেবাসে ডিরেক্টলি উল্লেখ করা নাই, কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে এসেছে, বা হয়তো তোমাদের লেভেলে সিলেবাসে বলার মতো সিচুয়েশনটা নেই, কিন্তু একটুখানি অ্যাডভান্স লেভেলে কিছু কথাবার্তা আমাদের বলে রাখতে হবে, যাতে করে কোনোভাবেই যেই অ্যাডভান্স বা ইত্যাদি পরীক্ষাতে যদি কিছু কোশ্চেন কনসেপচুয়ালি একটু আপার লেভেলে আসে, সেটা কেন তুমি ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারো। আমরা মোটামুটি ভাবে সাফিসিয়েন্টলি ডিটেলে বলেছি, তাহলে এইগুলোকে তুমি প্রপারলি দেখো। আমরা আরো কিছু প্রবলেমস এবং নতুন কনসেপ্ট নিয়ে আসবো। আচ্ছা, এবারে আমাদের নতুন প্রবলেম বা কনসেপ্টের ক্ষেত্রে আমি একটুখানি বলি যে আমি দেখবে কনজিকিউটিভ পরপর 3টে ভিডিও দেবো। একটাতে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট, একটাতে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, আর একটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তাদের প্রবলেমস কষা থাকবে। আচ্ছা, আর একটা আমি ভিডিও আসবো যেখানে যে ওভারঅল এই যে ওয়েভ মেকানিক্যাল মডেল, কোয়ান্টাম নাম্বার, তারপরে আউবা প্রিন্সিপাল, হোমস রুল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, সেইখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো কিছুটা এক্সেপশন বা একটুখানি অন্য রকমের কথাবার্তা যদি বলার দরকার হয়, সেরকম একটা কথা আমরা বলবো। আর তারপরে ফাইনালি প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেন গুলো পড়েছে, এমসিকিউ গুলো যেগুলো পড়েছে, সেগুলো আমরা ওভারঅল একটা সলভ করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা মোটামুটি ভাবে সিলেবাসটাকে যেটা কভার করার কথা আমরা করে ফেলেছি। এবার আমাদের প্রবলেমস এর ক্ষেত্রে আসতে হবে। যে নিউমেরিক্যাল প্রবলেম আসার তো মোটামুটি যে জায়গাগুলো আছে, বোর্ড থিওরি থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, সেগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছিলাম। এবার ফটো ইলেকট্রিক এফেক্ট, ডিবালিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এবং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তাদের যে প্রবলেমগুলো, নিউমেরিক্যাল প্রবলেমগুলো, সেগুলো আমরা আলোচনা করব। এবং ওই যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো যেগুলো করছি, সেগুলো তোমাদের ক্লাস 12-এ যেখানে মডার্ন ফিজিক্স আছে, এই মডার্ন ফিজিক্সে ফটো ইলেকট্রিক এফেক্ট, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এবং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তিনটেই আছে। তার সঙ্গে এটাকে তুমি মেলাতে পারবে, তোমার একটা সুবিধা হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করব। ঠিক আছে, সব ভালো থেকো।